কথার পেছনে কথা বলে ফেলা, কথার পরও থেকে যায় অজানা। রাষ্ট্র কিংবা সমাজের অজানা মানে ভিন্ন কিছুর ভাবার্থ। তাই তো আংশিক নয়, পুরোটা নিয়ে আমাদের আয়োজন সময়ের কথা। আজকে আমাদের অতিথি মোহাম্মদ এজাজ, প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। সব মিলিয়ে 5 আগস্ট পরবর্তী চলছে কেমন? এখানে তো অনেক 5 আগস্টের পরে তো চ্যালেঞ্জ অনেক বেশি, এবং তারপরেও তো আমরা চেষ্টা করছি ভালো চালানোর জন্য। নাম্বার 1 চ্যালেঞ্জ হচ্ছে একটি অনেকগুলো ন্যারেটিভ, উন্নয়নের নাম উন্নয়ন হচ্ছে, উন্নয়নে আমরা শিখরে চলে যাচ্ছি, দেশ উন্নয়নের মহাসাগরে চলে যাচ্ছে, ঢাকা হচ্ছে সিঙ্গাপুর হয়ে যাচ্ছে। এই সবগুলো তো আমরা শুনেছি 13টা বছর এবং 15 বছর। আমরা যখন দেখলাম যে এখন ফ্যাসিবাদ নাই, আসলে যে কথাগুলো বললে এগুলো যে সবই বুলি, ফাঁকা বুলি। আমার সিটি কর্পোরেশনের অবস্থায় আপনি যদি ধরেন, আমার সিটি কর্পোরেশনের এরকম কোনো ডিপার্টমেন্ট নাই যেটাকে ডিজিটাইজ করা হয়েছে, নট এ সিঙ্গেল। এবং এগুলো কম্পিউটারাইজড ডেটাও নাই। তো তাহলে এই ডিজিটাইজেশনের নাম দিয়ে আমরা কী পেলাম? ঢাকার সবচেয়ে এলিট জায়গায় আমরা সার্ভিস দিই, কিন্তু আমাদের সবচেয়ে সুন্দর বিল্ডিং, কিন্তু ভিতরের অবস্থা হচ্ছে ফিটফাট সদরঘাট যেটাকে আমরা বলি সেটা। এরপরে যেহেতু জুলাইয়ের আগে এক ধরনের সিন্ডিকেট বেইজ একটা অর্ডার ছিল, এখন যেহেতু সিন্ডিকেটটা নাই, তো বাট তারা রয়ে গিয়েছেন, তো সুতরাং তাদের কোঅপারেশনটাও আমরা কিন্তু পাচ্ছি না। এটা একটা বড় প্রবলেম। প্রতিটি জায়গায় কিন্তু আমরা এই হ্যার্ডলসটা পাচ্ছি। নতুন যারা আসছেন, কাজ করতে চান, তাদের মধ্যেও এক ধরনের ইনস্টেবিলিটি কিন্তু আমরা দেখছি। তো সুতরাং অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রাকচার, এটার ফাংশনালিটি, এই সব কিছুই একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থার মধ্যে দিয়ে আমরা শুরু করেছি। হ্যাঁ, আমরা জানি যে গত প্রায় 16 বছরের অচলায়তন, বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি রয়েছে, অনেক কিছুই অভিযোগ আছে। আমরা একটু নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে অটোরিকশা বেশ সমালোচনার তৈরি হয়েছে। অটোরিকশা, বিশেষ করে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে রাজধানীতে চলছে, একেবারে দাপিয়ে বেড়াচ্ছে। অর্থাৎ অটোরিকশা ভেঙে ফেলাটাই কি আসলে সমাধান ছিল, নাকি ভিন্ন কিছু করা যেত? না, আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ভাঙা তো সমাধান না, এবং ভাঙাটা ইন ওয়ান সেন্স বেশি হয়ে গিয়েছে, সেটা স্বাভাবিকভাবে যারা বলছেন এটা দে আর রাইট অলসো। বাট এই যে অটোরিকশা, শুধু অটোরিকশার প্রবলেম না, ঢাকায় বার্নিং 3টা ইস্যু আছে এখন এই মুহূর্তে। একটা হচ্ছে যে অটোরিকশা, আরেকটা হচ্ছে হকার, যেটা অতিমাত্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু আগে ফুটপাত দখলে চলে গিয়েছিল, এখন রাস্তাও দখলে চলে গেছে, হাঁটাচলা করা যায় না। আর 3 নম্বর হচ্ছে যে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পলিউশন। এটাকে তো কন্ট্রোল করতে হবে, এবং এই তিনোটার সাথেই হচ্ছে মানুষের শহরে চলার অধিকার জড়িত। মানুষ কিন্তু প্যাডিস্ট্রিয়াল জায়গায়, মানে তার ফুটপাত দিয়ে চলবে, এটা মানুষের অধিকার। আপনি রাস্তায় নির্বিঘ্নে চলবেন, নিরাপদ সড়ক লাগবে, এটা আপনার অধিকার, তাই না? আমি যদি তার সড়কটাকে রিস্কি করে ফেলি, তার জীবন যদি রিস্কি করে ফেলি, এর চেয়ে তো বড় খারাপ কাজ তো আর কিছু হতে পারে না। হয়তো একটা মানুষ তার জীবিকা এই জায়গায় না করে আরেক জায়গায় করবে, কিন্তু একজনের জীবিকার ঠিক রাখতে গিয়ে যদি আমি পুরো 2 কোটি মানুষের ঢাকা শহরকে যদি আমি তার জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিই রাস্তাকে, তাহলে ডেফিনেটলি আমি কি সেটা করতে পারবো কি না, কিংবা সেটা করা আমাদের ঠিক হবে কি না, এই আলোচনাগুলো কিন্তু করা দরকার। তো সুতরাং এই যে 3টা বড় ক্রাইসিসের আমি কথা বললাম, এই 3টা বড় ক্রাইসিসেরই একটা কিছু রুট কজ আছে। একটা রুট কজ হচ্ছে পুরো বাংলাদেশের এই আনএমপ্লয়মেন্টের যেই ক্রাইসিসটা আছে, সেই আনএমপ্লয়মেন্টের ক্রাইসিসেরই কিন্তু একটি রিফ্লেকশন হচ্ছে হকার প্রবলেমটা, আরেকটি রিফ্লেকশন হচ্ছে টেসলা। তো সুতরাং একটা গ্রেটার ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিসকে যখন আমি শহরের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এটাকে ডিল করতে হয়, তো এটা তো শুধুমাত্র আমার দায়িত্ব না ডিল করা হয়। হ্যাঁ, কিংবা এই প্রশ্নও কিন্তু আসছে, আমাদের বন্ধুবান্ধবরা করছেন, ইজ ইট মাই ওয়ার্ক, যে আমি কি এটা করার আমার দরকার, না এটা ডিএমপি করবে কিংবা রাষ্ট্র করবে? কারণ এমপ্লয়মেন্ট জেনারেশন তার করার কথা। কেন একটা লোক গ্রাম থেকে উঠে এসে এখানের মধ্যে তার জীবিকার জন্য আসতে হবে? তাকে গ্রামে কেন আমি সুযোগটা করে দিচ্ছি না? এমপ্লয়মেন্টটা তার গ্রামে কেন হচ্ছে না? কেন লোক বাধ্য হয়ে শহরমুখী হচ্ছে? খেয়াল করে দেখেন, এগুলো সব মাইক্রো ইস্যু, এবং এই মাইক্রো ইস্যুগুলো যখন মিট করা হয় নাই বিভিন্ন সময়, দীর্ঘ সময় ধরে, তখন সে শহরে এসছে। শহরে আসার পরেই তাকে শহরে যেতে খুব সহজেই, যদি শহরের আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে,
তাহলে সহজেই যে কেউ মানে রাস্তায় নেমে যাচ্ছে একটা বাহন নিয়ে, এটাও তো ঠিক না। এক নম্বর হচ্ছে যে ডেফিনেটলি মানে ভেঙে ফেলা ইজ নট এ সলিউশন, যেটা আমি প্রথমেই বলেছি। আর আমরা যে 3টি রিক্সা পুলিশ ভেঙেছে, এটা তো আমরা ভাঙি নাই, পুলিশ এবং সিটি কর্পোরেশনের লোকজন একসাথেই ছিল। রিক্সাগুলো ভাঙার পরে আমি সামহাউ ওই রোডে আমিও ছিলাম, পরবর্তীতে আমি জয়েন করেছি অপারেশনে। না, আমরা দেখলাম এক্সকাভেটর দিয়ে সেগুলো একেবারে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 3টা সম্পূর্ণ 3টা রিক্সা এটা করা হয়েছে। আমি পরে তাদেরকে কম্পেনসেশনের ব্যবস্থা করেছি, তাদেরকে প্রতিটি পরিবারকে আমরা 50,000 টাকা করেও দিয়েছি এবং তাদেরকে চাকরি দিয়েছি আমরা সিটি কর্পোরেশনে। চমৎকার। না, এখন বলি মানে প্রথমে যে ফ্রেমিংটা করা হয়েছে যে তার নিজের রিক্সা, সে এটা তার জীবন শেষ হয়ে গেছে, সর্বস্ব চলে গেছে, এই 3জন রিক্সাই কিন্তু রিক্সার মালিক না। আচ্ছা, আপনি এই মার্কেট ইকোনমিটা আপনি বুঝেন এখানকার। কিন্তু সেই রিক্সাটা তার জীবিকা নির্বাহ না, শেষ করি। তাহলে এই 3জন রিক্সারই মালিক হচ্ছে যিনি রিক্সা নিয়ে ব্যবসা করেন তারা। তো এটা আরেকটা ফ্রেমিং আছে, খুবই গুরুত্বপূর্ণ এটা বুঝছি। আমরা যখন তাদেরকে, আমি যখন ডেকে কথা বললাম, এবং সেটি বৃহৎ অংশ, হ্যাঁ বৃহৎ অংশ, আমি যখন ডেকে কথা বললাম তখন বললো যে না, আমরা তো রিক্সা চালাই কিন্তু আমরা মালিক না। দ্যাট মিনস মালিক এবং তাদের ব্যবসা আছে। তো সুতরাং এদেরকে আমরা চাকরি দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ফাইন। বাট একটা বড় মার্কেট এখানে তৈরি হয়েছে, অবৈধ রিক্সার ব্যবসার মার্কেট, যেটা ডিজাইনটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর। আপনারা জানেন যে এই রিক্সাগুলো এতই রিস্কি যে রাস্তায় বের হলে ঠিকমতো ব্রেক দেওয়া যায় না। এবং শহরে যতগুলো অ্যাক্সিডেন্ট হয় তার 20% অ্যাক্সিডেন্ট এখন কিন্তু এই টেসলার কারণে হচ্ছে। তো সুতরাং এটা তো নিরাপদ সড়ক, একটা মানুষের জীবনের ব্যাপার এবং ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে। আমরা নিজেরাও মানে বাধ্য হয়ে সেখানে চড়তে হচ্ছে এবং খুবই অবাক হয়ে দেখি যখন সে ডানে ইউটার্ন নিচ্ছে বা মোড় নিচ্ছে, সে কখনো পেছন ফিরে তাকায় না, কিংবা তার যে সিগন্যাল দেওয়ার কথা সেটি করে না। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে ডানে মোড় নিয়েছে, পেছন থেকে গাড়ি এসে না, সে তাকাবি কিভাবে? তার তো ড্রাইভিং লাইসেন্স নাই, কিংবা তার তো কোনো ট্রেনিং নাই। লাইসেন্স নিতে নিতে তো মানুষের ট্রাফিক সম্বন্ধে তার জ্ঞান থাকতে হয়, তার তো কোনো ট্রেনিং নাই। এই ভেহিকেলগুলো হচ্ছে ওয়ার্কশপে বানানো হয়, তো সুতরাং কোনো ব্যালেন্স থাকে না। খেয়াল করে দেখেন, এটা তো কোনো মেকানিক্যাল ফর্মুলা ধরে বানানো হয় না। তারপরে উনি যারা এটা নিয়ে নামছেন, তার কোনো ধরনের ট্রেনিং ওরিয়েন্টেশন না থাকার কারণে উনি নিজের জন্য, নিজের জীবনের জন্য যতটুকু নিজে হুমকি, আরেকজন এবং তার যাত্রীর জন্য কিন্তু তিনি একটা বড় রিস্ক নিয়ে রাস্তায় নামছেন, এবং পথচারীর জন্য একটা বড় রিস্কের রাস্তায় নামছেন। তো এই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে যেহেতু অনেক সংখ্যা এবং প্রতিদিন নামানো হচ্ছে নতুন নতুন এই মোটর চালিত ভেহিকেল, এগুলো কি উত্তর সিটি কর্পোরেশন নিবন্ধন করার কোনো বাধ্যকতা রয়েছে? আমরা পুরো লোকাল গভর্নমেন্ট থেকে দায়িত্ব নিয়েছি, শুধু উত্তর সিটি কর্পোরেশন না। যে আমরা এরকম বাহন রাস্তায় আমরা অ্যালাউ করব যে বাহনটি হচ্ছে জনগণের জন্য ঝুঁকিমুক্ত, নাম্বার 1, মানে এটা সেফ। দ্বিতীয় হচ্ছে যে এটা কারা বানাবে? এটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর বানাবে, এটা সরকার বানাবে না। তো প্রাইভেট সেক্টরকে আমরা সেফ বাহন কি হবে সেটার পুরো স্পেসিফিকেশন ডিজাইন সহ আমরা বুয়েট থেকে নিয়ে এটা আমরা তাদেরকে দিয়েছি। এখন লার্জ স্কেলে যারা বানাবেন তাদেরকে আমরা অনুমতি দেব এটা বানানোর জন্য। এর মাঝখানে আমরা 1 থেকে 1.5 লক্ষ রিক্সাওয়ালা যারা রিক্সা চালাতে চান, এই পেশায় যদি থাকতে চান, তাদেরকে আমরা ট্রেনিং দিব। ট্রেনিং ছাড়া কিন্তু আপনি রাস্তায় নামতে পারবেন না, যেটা আমি প্রথমেই বললাম। সুতরাং ট্রেনিং কিন্তু এই মাসেই শুরু হবে। তো আমরা কিন্তু খুব দ্রুত এই কাজগুলো করছি। আমরা যেরকম মেইন রোডে বন্ধ করে দিচ্ছি চলা আসা, একই সাথে নতুনদেরকে রাস্তায় নামানোর জন্য প্রস্তুত করছি। তো ট্রেনিংয়ে যারা পাশ করবেন তারা একটা ভোটার আইডি কার্ডের এগেনস্টে একটা রিক্সা হবে। একটু আগে যেটা বললাম যে রিক্সা নিয়ে বাণিজ্য, এই ইকোনমিটা বন্ধ করা লাগবে। যে সত্যিকারই রিক্সাওয়ালা এটা করে জীবন যাপন করতে চান, তাকে আমরা রিক্সা লাইসেন্সটা দিব। তো সেক্ষেত্রে নতুন একটি সংকট তৈরি হবে কিনা? বিশেষ করে আপনি বলছেন যে বুয়েট থেকে যে ডিজাইন করা হয়েছে সেটি রাস্তায় নামাবেন, আবার পূর্বের যে সংখ্যাটা সেটিও কিন্তু কম নয়, হাজার হাজার অটোরিকশা, লক্ষ লক্ষ অটোরিকশা। সেক্ষেত্রে আপনারা আসলে এটির সমন্বয় হবে কিনা? এটা হচ্ছে গ্র্যাজুয়াল ফেজ আউট যেটাকে বলা হয়, যে আমরা এই রিক্সাগুলোকে তো পুরো ঢাকায় চলার জন্য দিব না অনুমোদন। এটাও আরেকটা বিষয়। আমরা যে এলাকায় ইনফ্রাস্ট্রাকচার আছে, রিক্সা চলার লেন আছে, রাস্তা আছে, সেসব জায়গায় আমরা কালার করে দিব এবং অনুমোদন ওই এলাকার জন্য রোড পারমিটটা তাদেরকে দেওয়া হবে। এবং যেহেতু তারা ট্রেন্ড, তারা চাইলেও অন্যায় করতে গেলে বারবার তার মাথায় আসবে যে এটা করলে তো আমার লাইসেন্সটা চলে যাবে, নাম্বার প্লেটটা চলে যাবে।
সুতরাং ওই এলাকায় আমরা এটা দিব এবং ওই এলাকাতেও তো আমরা গ্র্যাজুয়ালি ফেজ আউট করবো রিক্সাগুলো, আমরা অন্য রিক্সা ঢুকতে দিব না। ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গ। সেটি হচ্ছে যে আমরা একটু গাবতলী পশুর হাট প্রসঙ্গে ফিরতে চাই। সেটা হচ্ছে গত কয়েকদিন ধরেই বেশ কিছুদিন ধরে বলা যায় যে 1 মাস ধরে এই গাবতলী পশুর হাট নিয়ে নানা ধরনের যে আলোচনা সমালোচনা চলছে। আমি যদি একটু দেখাতে চাই, একটি বেসরকারি টেলিভিশন দেশ টিভির অনলাইনে 5 তারিখে প্রকাশিত হয়েছে। তারা বলছে যে ইজারা নয়, দখল হলো গাবতলী পশুর হাট। দৈনিক প্রথম আলো সেটি 30 এপ্রিলে তারা অনলাইনে প্রকাশ করেছে। সর্বোচ্চ দরদাতা ইজারা পাননি, পেয়েছেন গাবতলী হাটে খাস আদায় করেছেন পছন্দের ব্যক্তিরা। এটি 30 এপ্রিল তারা প্রকাশ করেছে। সব মিলিয়ে আসলে দখল কেন হলো এবং কিভাবে হলো আপনি থাকতে, এটি যদি আসলে আমাদেরকে। প্রথম হচ্ছে যে এই যতগুলো নিউজ আপনারা বলেছেন এগুলো সবগুলো ভুল ইনফরমেশন। আচ্ছা, সঠিক ইনফরমেশন আমরা জানতে চাই। সঠিক ইনফরমেশন হচ্ছে যে আমরা ইজারার ব্যবস্থা মানে টেন্ডার দিয়েছিলাম, নোটিশ, টেন্ডারিং প্রক্রিয়াতে ডাক উঠেছে 22.5 কোটি সামথিং, কয়েক লক্ষ। জি জি। তো সুতরাং কিন্তু টেন্ডার প্রক্রিয়াটার মধ্যে সরকারি যে নিয়ম নীতি আছে সেই নিয়ম মানা হয়নি যারা কমিটিতে ছিলেন। তারপরে ইভালুয়েশন কমিটিতেও সেটা সামহাও এটা ফাইন্ড আউট করা হয় নাই, কিন্তু পরবর্তীতে এটা ফাইন্ড আউট করা গিয়েছে যে এই টেন্ডারিং প্রসেসের মধ্যে ভুল ছিল, তো যে কারণে পুরো প্রক্রিয়াটাকে বাদ দিতে হয়েছে। কিন্তু আমরা জানি যে সিটি কর্পোরেশনের প্রায় 5টি বিভাগীয় প্রধানদেরকে নিয়ে এটি কমিটি করা হয়েছে। হ্যাঁ, এটা ভুল হয়েছে, কারণ এটা সেক্ষেত্রে তারা কি আসলে এটিকে খতিয়ে দেখেননি? আমার মনে হয় মানে পুরো প্রক্রিয়াতে কিছু আইনের ইন্টারপ্রিটেশন আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুলের কারণে ভুলটি হয়েছে। এটা সরাসরি কারোর উপরে দোষ দেওয়া ঠিক হবে না, বুঝতে পেরেছেন? কারণ কমিটি তো সিটি কর্পোরেশন, তাহলে নিশ্চয়ই কোনো কি সমন্বয়হীনতার কোনো ঘাটতি ছিল? না, এটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে একটা ভুল হয়েছে। এখন এটা ইনভেস্টিগেশন, আমি একটা কমিটি করে দিয়েছি, দুদক একটা কমিটি করেছে, দুটা মিলে এখন ইনভেস্টিগেট করে যে রেজাল্ট দেবে তখন আমি ভালো মতো বুঝতে পারবো যেটা কারো পারপাসিভ গাফিলতি ছিল না, এটা তারা না বুঝে করেছেন। সেটা কি কোরবানি ঈদের আগে অর্থাৎ ঈদুল আজহার আগেই সম্ভব কি না? আমার এটা তো কমিটির কাজ, কিন্তু এর মাঝখানে কি হয়েছে আমি বলি আপনাকে। যেহেতু মানে পুরো টেন্ডার প্রক্রিয়াটা ভুল, এটা বাতিল হয়ে গেছে অটো, এবং এটা চৈত্র মাসের শেষ বৃহস্পতিবার আমি এটা হাতে পেয়েছি। তো তারপরে শুক্র শনি, রবিবার থেকে বৈশাখ মাস শুরু। বৈশাখ মাস হচ্ছে খাস কালেকশনের ফাইন্যান্সিয়াল ইয়ার, তো স্বাভাবিকভাবে আমরা এটা কাউকে না দিই নেই, যে বলা হয়েছে যে আমরা অন্যকে দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা সিটি কর্পোরেশন নিজ তত্ত্বাবধানে নিজে কালেকশন করে এবং তার কালেকশন তার ঘরেই যায়। তো সুতরাং এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, অথবা যারা নিউজ করেছেন তারা এটা ফ্রেমিংটা যেভাবে করেছেন সেটি ইজ নট রাইট। ইজারা এবং খাস আদায় দুটোর মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে, আপনি নিশ্চয়ই জানেন। ইজারা হচ্ছে যে যখন আপনি খাস আদায় করতে সক্ষম না তখন আপনি ইজারা না, আমি অর্থনৈতিকভাবে লাভবানের কথাও বলছি, যে সেক্ষেত্রে ইজারা দিলে তো দৈনিক প্রায় 7 লাখ টাকার মতো ইজারা। না, এটা এখানেও আরেকটা ভুল আছে। এটি আসতো বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি আপনাদের বলি, সেটা সহজ করে দিই। জি প্লিজ। বুঝবেন, আমাদের 22 কোটি টাকা দর উঠেছে না? জি। এটা কি শুধু একদিনে? না, এটা 1 বছরে। হ্যাঁ অবশ্যই 1 বছরে। এখন যদি 22 কোটি টাকার দরকে আমরা যদি দৈনিক গড় করি, আর যদি বলি যে আমি প্রতিদিন আমার 3 লাখ 4 লাখ 5 লাখ যে অ্যামাউন্টটা আসে, অথবা 6-7 লাখ টাকা প্রতিদিন উঠবে, এটা ভুল। কারণ পুরো হাটের ব্যবসাটা হয় কোরবানির ঈদের 7 দিন। হ্যাঁ অবশ্যই, কোরবানির ঈদকে ঘিরে। কোরবানির ঈদের 7 দিন, তো কোরবানির ঈদের 7 দিনেই যারা নেন তারা এর চেয়ে বেশি লাভ করেন। তো সুতরাং এটাকে আমি যখন 365 দিনে ভাগ করে আজকের ইজারার সাথে মিলাবো, তাহলে এটা ভুল কোডিং হবে। এবং আমরা আশ্বস্ত করছি যে যেহেতু সিটি কর্পোরেশনের হাত দিয়েই যারা ব্যবসা করেন, তো সুতরাং আমরা কালেকশনটা তো কালেকশন বইতে হয়, এটা তো হাতে কালেকশন হয় না। তো সরকার যদি নিজেরা কালেকশন করে 22 কোটি টাকার চেয়ে বেশি সরকার নিজেরা কালেকশন করতে পারবে, এবং শুধু এই ঈদেই কালেকশন হবে 20 কোটি টাকার। হ্যাঁ, সেক্ষেত্রে শতকরা 5% কিংবা 5% পর্যন্ত হাসিল আদায় করা হয় কোরবানিতে। তো সুতরাং আমরা মনে করি যে সরকার যদি এবার করে দেখুক, যেহেতু আমরা এখন পর্যন্ত টেন্ডারিংয়ের লজিস্টিক্যালি অনেক জায়গায় সম্ভব যদি না হয়, আমরা নিজেরা কালেকশন করে যদি এর চেয়ে বেশি লাভ হয় তো সরকারই তো লাভবান হবে। এবং আমি এতটুকু কনফিডেন্ট যে আমরা কালেকশন করলে অন্যরা যদি আমাদের প্রপার্টি দিয়ে ব্যবসা করতে পারে, হ্যাঁ, আর এখানে কোনো রাজনৈতিক প্রভাব নাই, আমাদের সরকারি কালেকশন এর চেয়ে বেটার হবে। কারণ গরু তো মানুষই কিনবেন, এই হাটেই তো গরু কেনা হবে, তো এই হাটেই তো কালেকশন হবে, তো সুতরাং এটা সরকারের খাতায় যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের অভিযোগ আসছে, বিশেষ করে গাবতলী পশুর হাট কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকে দেওয়ার একটি পরিকল্পনা কিংবা সুযোগ করে দেওয়া হয়েছে, আপনি সুযোগ করে দিয়েছেন, এই ধরনের কিছু অভিযোগ আসছে। আমরা তো দেই নাই, তো এই অভিযোগ তো মিথ্যা। এটা তো আমাদের নিজেদেরই আছে, আমরা যে দিয়েছি সুযোগ করে দিয়েছি, এটা মিথ্যা কথা ডাইরেক্টলি। আমরা তো নিজেদের আছে, আমরা নিজেরা কালেকশন করতেছি। একটা জায়গায় যখন বলা হয় খাস কালেকশন হচ্ছে,
সিটি কর্পোরেশন লোকজন কিংবা সরকারি লোকজন এটাকে কালেক্ট করছেন, তার তহবিলে জমা দিচ্ছেন। আপনারা কারো যদি কোনো কনফিউশন থাকে এরপরেও ঈদের পরের দিন আমার সাথে দেখা করে সিটি কর্পোরেশন থেকে একদম লেজার সহ দেখে নেবেন যে কত কালেকশন হয়েছে, এবং আমরা নিজে কালেকশনের পরে এই টাকাটা লেজার সহ আপনাদের নিঃসন্দেহে আসলে সাধারণ মানুষ এটাই চায়, আমরা জবাবদিহিতার যে বিষয়টি সেটা আমরা এতটুকু ট্রান্সপারেন্ট, এখানে ডিসইনফরমেশনের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে এই কোরবানির পশুর হাটে এটি সিটি কর্পোরেশনের দায়িত্বেই থাকছে। এখন পর্যন্ত যেহেতু আমরা কালেকশন করছি, কালেকশন দিন দিন অনেক ভালো হচ্ছে, তো এবং এটা যদি ভালোর দিকে যায় তাহলে আমরা ভলান্টিয়ার নিয়োগ করে আমরা এটা ভালো মতোই করবো, এবং ঈদের পরের দিন আমরা স্টেটমেন্ট দিয়ে দিব, ওপেন করে দিব সবাইকে। এবার কোরবানি পশুর হাট কতটি হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনে? অ্যারাউন্ড গাবতলী সহ আপাতত 11টি আমরা টেন্ডার করেছি। এর মধ্যে একটা টেন্ডার আমরা কন্টিনিউ করতে পারবো না, কারণ এটাতে হাইকোর্টের একটা রায় এসছে। বাকিগুলোর অনুমতি আমরা দিব। যেহেতু ঈদ সামনে, একেবারে কোরবানির পশুর বেচা বিক্রিও শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে মানুষ আসলে কতটুকু কোরবানির পশুর হাটে গিয়ে পশু কিনতে পারবেন এবং নিরাপদ থাকতে পারবেন, এই ব্যবস্থাপনা কি গ্রহণ করেছেন আপনি? কোরবানি হচ্ছে আনন্দের জিনিস, নিঃসন্দেহে। মানুষ হাট টু হাট ঘুরে, আপনার গরুর এই যে কিছুদিন পরে মোমেন্টাম শুরু হয়ে যাবে, নিঃসন্দেহে গরু দেখার জন্য, পশু দেখার জন্য মানুষ এক হাট থেকে আরেক হাটে ঘুরে, রাতের বেলা নারীরা ঘুরেন ঢাকায় হাটে, আপনারা যদি যেয়ে দেখেন। এবারও দেখবেন যে নারীরা পরিবার নিয়ে মানুষ হাটে যায়, এই ট্রেন্ড কিন্তু ঢাকায় আছে। বাচ্চা কাচ্চা নিয়েও এখন হাটে যায়, একেবারে পরিবার পরিজন নিয়ে সবাই যায়, আনন্দ। এবার দেখবেন পরিবার নিয়ে যাচ্ছে, অন্য হাটে যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা ঠিকমতো থাকবে আশা করি। আমরা এটা পরিবেশটা সিরিয়াসলি গুরুত্ব দিচ্ছি, যেন গরুর বর্জ্য, গরুর খাবার এবং গরুর লোডিং আনলোডিং এটা যেন মেইন রোডে না হয়, এবং মেইন রোডে যেন কোনো ধরনের ইনফরমাল হাট না বসে, এগুলো আমরা স্ট্রিক্টলি মেনটেন করতে চেষ্টা করব। যেহেতু বর্জ্য ব্যবস্থাপনার একটা কথা উঠেই আসলো, সেক্ষেত্রে কোরবানির ঈদেরও তো বেশি সময় নেই, এবার কোরবানি ঈদে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কি চিন্তা করলেন আপনারা? কোরবানির ঈদের বর্জ্য ব্যবস্থাপনা একটা হচ্ছে যে অ্যাট সোর্স থেকে কালেকশন করে এসটিএস পর্যন্ত নেওয়া, আর একটা হচ্ছে এসটিএস থেকে ডাম্পিং ইয়ার্ড পর্যন্ত নেওয়া। এসটিএস থেকে ডাম্পিং পর্যন্ত নেওয়া আমাদের পুরো প্রসেসটা রেডি, আর কোরবানি সোর্স থেকে এসটিএস পর্যন্ত নেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় আছে। আমরা জানেন যে ঢাকার লোকজন যখন কোরবানি করে, এখানে দুটো সমস্যা আছে। একটি হচ্ছে যে কষাই অনেক কম, অনেক গরু প্রফেশনাল কষাই নাই, গরুগুলো বানাইতে অনেক সময় দুপুর হয়, বিকাল হয়। আমাদের টার্গেট হচ্ছে যে বিকেলের আগে সকল কালেকশন করে নেওয়া, কিন্তু কোরবানিটা যদি তারা আগে দিয়ে দেন তাহলে আমরা আগে ভাগে এটা কালেকশন করতে পারবো। এখানে কিছু নীতিমালা আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে মিলিয়ে আমরা এই ক্যাম্পেইনগুলো করব। রাস্তায় কোরবানি না দেওয়া, মানুষের এখন কিন্তু অনেকেরই বাসার ভিতরে গাড়িগুলো বের করে কিন্তু তারা গরুগুলো ইয়াতে বানান, এটা আমরা এনকারেজ করব। আমাদের ব্লিচিং পাউডার থেকে শুরু করে ওয়েস্টগুলো দেওয়ার ব্যাগটাকে আমরা দিয়ে দিচ্ছি। ওয়েস্ট যে ব্যাগটা আমরা বড় দিচ্ছি পলিথিনের, এইটাতে দিচ্ছি, এইটাতে আমরা দিই ভুঁড়ি এবং অন্যান্য ময়লাগুলো দেওয়ার জন্য। লোকজন কি করে এটাতে মাংস নিয়ে এটা দিয়ে মাংস নেন আর ভুঁড়িগুলো রাস্তায় ফেলে দেন, তো এই ব্যবহারগুলো যেন না আসে এটা আমরা এনশিওর করছি। প্রতিটি ওয়ার্ডে আমরা আলাদা কমিটি করে দিচ্ছি। তাছাড়া আমরা চেষ্টা করবো এবার আর্মিকে ডিপ্লয় করার জন্য, যারা ময়লা কালেকশন করেন। এখনও তো আমরা এদেরকে কোনো ধরনের অনুমতি দেই নেই, তো এটা আমরা আর্মির মাধ্যমে কোরবানির আগে আমরা এটার প্রসেসে নিয়ে যাবো। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনায় সেনাবাহিনীকে কাজে লাগাবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে উইল বি ডিপ্লয়েড। সুতরাং এটা একটা আশা করি নতুন জায়গা যাবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে যেই ওয়ার্ড কাউন্সিলররা চলে গিয়েছে নানাভাবে, সেখানে লোকবল সংকট ছিল নানা ধরনের, এখনও হয়তো লোকবল সংকট আপনাদেরকে রয়ে গেছে। তো সেক্ষেত্রে এই সামনে কোরবানি ঈদে আর্মির সাপোর্ট একটা বড় সাপোর্ট হবে, সেটির প্রভাব পড়বে কিনা? না, আর্মির সাপোর্ট একটা বড় স্ট্র্যাটেজিক মুভ হবে আমাদের। আর আমরা প্রতিটি ওয়ার্ডে কোরবানিকে কেন্দ্র করে আমরা ক্লিনিংয়ের জন্য আমরা একটা কমিটি করতেছি। প্রতি 54টা ওয়ার্ডে 54টি কমিটি, তো এটা কাজ করবে, একটা ভলান্টারি কমিটি থাকবে। তাছাড়া আমাদের প্রতি ওয়ার্ডে ময়লা কালেকশন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আছেন অনেক, প্রায় 3-4 হাজার, তারা থাকবেন, আমরা নিজেরা থাকবো, আমাদের ভেহিকলগুলো থাকবে। তো সুতরাং আমরা 4-5 স্তরের কিন্তু হিউম্যান রিসোর্স আছে। কেউ যদি ভাবে আমি ময়লা ফেলে কোঅর্ডিনেট করবো না, এক হচ্ছে তার এখানে পরবর্তীতে ময়লা কালেকশনের আর সুযোগ তাকে দেওয়া হবে না। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা তো আছি, অল্টারনেট সব কিছু করার জন্য আমরা রেডি আছি।
আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে এবং সামনের যে সময়টি সেটিও কিন্তু চোখ রাঙাচ্ছে। আমরা যদি একটু আমরা তথ্যের দিকে যাই, সেটি আমরা দেখেছি যে 2022 সালে ডেঙ্গুতে মারা গেছেন প্রায় 300 জন মানুষ। 23 সালে আমরা দেখেছি যে প্রায় 1700 মানুষ মারা গেছেন, দেশের ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি 2024 সালে আমরা দেখেছি যে 1100 প্রায় দুঃখিত 575 জন মানুষ মারা গেছেন। তো প্রতি বছরই আমরা দেখে থাকি, অর্থাৎ 2023 সালের পর থেকে কিন্তু বেশ একটি উদ্বেগজনক একটি ব্যাপার। আপনারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন এবার? আমরা হচ্ছে এটাকে হাইস্ট প্রায়োরিটি দিয়েছি। আমাদের যত কাজ আছে তার মধ্যে পাবলিক হেলথ ইজ দ্য নাম্বার 1 প্রায়োরিটি এখন এই মুহূর্তে, আগামী 4 মাস। সেই ক্ষেত্রে আমরা হসপিটাল সবাইকে ডেকেছি, সবগুলো হসপিটালকে, প্রাইভেট পাবলিক ডেকে আমরা স্পেশাল ডেঙ্গু ইউনিট এবং ডেঙ্গু যে চিকিৎসার যে প্রোটোকল সেটা আমরা ফাইনাল করেছি। এবং আমরা হাসপাতালগুলোকে বলেছি যে তারা যেন হসপিটালগুলোকে ক্লিন করে, কারণ ইনফেকশন যখন হয়, একজন রোগী ডেঙ্গু রোগী কামড়ানোর পরে সে অন্যদেরকে কামড়ালে এটা ইনফেকশনটা পারে। তো আমরা মশারি দিয়ে দেওয়া আছে। হসপিটালগুলোর মধ্যে কিন্তু ইনফেকশন বেশি হয়, একটা রোগী যায় সে এটাকে আরও বৃদ্ধি করে। তো এইটা আমরা একটা করছি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেই এমআইএস সিস্টেম তাদের যেটা আছে, ইনফরমেশন সিস্টেম, এটাকে আমরা হালনাগাদ করছি যে কারা ভর্তি হচ্ছেন, তাদের ঠিকানা কি। এখন ঢাকা শহরে টোটাল আমরা জানি যে 19 জন ডেঙ্গু রোগী আছেন। এর মধ্যে মাত্র 1 জন ডেঙ্গু রোগী ঢাকার, বাকি সবাই হচ্ছে ঢাকার বাহিরের। তো সুতরাং এই এখন যদি কেউ ফ্রেমিং করে যে 19 জন ঢাকায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে, ঢাকায় তো অবশ্যই পাওয়া গেছে, মানে কি উনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় এসেছেন চিকিৎসার জন্য। এখন কোথায় আক্রান্ত হচ্ছেন, কোথায়, আমরা সেই লেভেলের পর্যন্ত ম্যাপিং করছি। আপনি নিজেও সিদ্ধান্ত নিয়েছেন সম্ভবত, বা বলেছেন গত কয়েকদিন আগেই বলেছেন যে সেনাবাহিনীকে এবার ডেঙ্গু মোকাবিলায় কাজে লাগাবে। হ্যাঁ, এটা কীরকম সেটা জিনিসটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে আমি মাঠে কাজ করে দেখেছি আমাদের ওষুধ মোটামুটি ভালো, এই সলিউশনগুলোও ভালো, কিন্তু তারপরে মশা বাড়ে। তাহলে প্রবলেমটা অন্য কোথাও। সেই প্রবলেমটা হয়ে গেছে যারা ওষুধ ছিটান তাদেরকে মনিটর ঠিকমতো করা হচ্ছে না। আচ্ছা। এবং যাদেরকে দিয়ে আমরা এখন মনিটরিং করাচ্ছি এরাও গাফুলতি করতেছেন। এবং একটা কথা আছে ইংলিশে, যে হুইল মনিটর দ্য মনিটরস। তো আলটিমেটলি আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, যে একটা আয়রনি, মশা মারতে কামান কিনলাম আমরা, সেই কামান দাগানোর জন্য লোক নিলাম, সেই লোককে বোঝানোর জন্য এখন আর্মি নিয়োগ করতে হচ্ছে। ইটস রিয়েলি আয়রনি। মানে ব্যাড গভর্নেন্সের কোন পর্যায়ে গিয়ে আমরা পৌঁছেছি আপনি খেয়াল করে দেখেন। তো যাই হোক, সুতরাং আইডেন্টিফাই আমরা করেছি যে এন্ডে যিনি মশার ওষুধ দিচ্ছেন তাকে একটা ধরনের মনিটরিংয়ে আনতে হবে। আমরা জিপিএস লাগিয়ে চেষ্টা করেছি, অনেকভাবে চেষ্টা করেছি, সেখানেও কাজ হয় না। কারণ জিপিএস লাগিয়ে উনি ঘুরবেন, ওষুধ কিছু দিচ্ছেন কি দিচ্ছেন না আপনার কীভাবে বুঝবেন? আপনি খেয়াল করে দেখেন। তো ইন্টেনশনই যখন থাকে কাজ না করার, তখন তো তাকে আরেকটু স্ট্রিক্ট ম্যানেজমেন্টের মধ্যে নিতে হয়, কিংবা কিছু লোক রিপ্লেস করতে হয়। তো এখন এটার মেনটেনেন্সটা এবং এটা সার্ভিলিয়েন্স করবেন হচ্ছে এই মেশিন টুলস ফ্যাক্টরি, যে আর্মি যারা আছেন তারা। আমরা আবার এই পুরো ডেটাটা আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে পাবলিক করে দিব, যেন যার বাড়ির সামনে যেই সুপারভাইজার থাকবেন এবং ওষুধ যিনি ডিস্ট্রিবিউট করবেন, দুজনের মোবাইল নাম্বারই থাকবে। ওষুধ না দিয়ে গেলে উনি যেন তাকে ইনফর্ম করতে পারেন যে আমার আজকে ওষুধ দেওয়া হয়নি। তো সুতরাং এটা আমরা করছি। একটা হচ্ছে সিভিক মনিটরিং, আর একটা হচ্ছে যে দক্ষ ট্রাস্টেড লোকজনদেরকে দিকে মনিটরিং করা। এই দুটো আমরা এবার করব। আমি আজকে ফাইলটা সাইন করি। আমাদের গর্বের সেনাবাহিনী নিশ্চয়ই এটি সুচারুরূপেই পালন করবেন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আলোচনার। জনাব এজাজ, সিটি কর্পোরেশনভুক্ত এলাকা যেগুলো রয়েছে, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনে বিভিন্ন ফুটপাতে চাঁদাবাজি হয়, বিভিন্ন ফুটপাত দখল তো দায়িত্ব আছে। আপনারা ফুটপাতের পরিকল্পনার কথাও বললেন ফুটপাত মুক্ত করার জন্য। এর ব্যাপারে, বিশেষ করে চাঁদাবাজির ব্যাপারে আপনাদের কোনো আলাদা? আমরা যদি কিছু ওপেন স্পেসকে ডেডিকেটেড ফুটপাত করে, মানে বসার জায়গা করে দিতে পারি, এবং তখন তো আর চাঁদাবাজিটাও এলাকায় হবে না, কারণ তখন একটা বৈধ জায়গার অবৈধ জায়গার মধ্যে চলে আসবে। মানুষরা এক ধরনের বৈধকরণে পছন্দ করে না, সেটাই। তো এই মডেলগুলো আমরা দাঁড়া করাইতে চাই। আমার তো নিজেরাও সুযোগ নেন সেইভাবে। 3 মাস এখনো হয় নাই। এই মডেলগুলো যদি আমরা দাঁড়া করাইতে পারি, ভবিষ্যতে লং রানে যারা কাজ করবেন তারা তো বলতে পারবেন যে এজাজ এই কাজটা করেছিল, আপনারা এই কাজটা কন্টিনিউ করেন, কিংবা এই প্র্যাকটিসটা ভালো, এটা আমরা অন্য জায়গায় রেপ্লিকেট করতে পারি। যারা আসবেন তাদেরও সদিচ্ছা থাকবে আশা করি। তো আমরা এই ধরনের কিছু সাকসেসফুল মডেল আমরা করে যেতে চাই, আমি এবং আমার পুরো টিম। তো এবং আমরা করছি,
দেখি এটা আপনারা যেভাবে দেখেন, নিঃসন্দেহে জনগণ যেভাবে নিঃসন্দেহে আমরাও আশাবাদী হতে চাই আপনার যে কার্যক্রম গ্রহণ করেছেন সেটির ব্যাপারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা চাই সম্মিলিত প্রয়াসে এই শহরটা পরিচ্ছন্ন থাকুক, প্রিয় ঢাকা আরও উন্নতির শিখরে পৌঁছাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। এই ছিল সময়ের কথার আজকের আয়োজন। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।